হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা প্রায় এই 1 ঘন্টার ওয়ান শট ভিডিওতে যে টপিকগুলো কভার করব সেগুলো হলো মুক্ত শৃঙ্খল জৈব যৌগের নামকরণ, বদ্ধ শৃঙ্খল জৈব যৌগের নামকরণ, অ্যারোমেটিক জৈব যৌগের নামকরণ এবং আইইউপিএসি নাম থেকে সংকেত নির্ণয়। জৈব যৌগের আইইউপিএসি নামকরণ শেখার আগে জৈব যৌগের গঠন সংকেত লেখার বিভিন্ন পদ্ধতিগুলো আমরা জেনে নেব, কারণ আমাদের এই পদ্ধতিগুলোর কোনো এক প্রকার ব্যবহার করে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। দেখো, প্রথমে আমরা ড্যাশ সংকেত পদ্ধতিতে সেখানে দেখব আমরা প্রত্যেকটা জৈব যৌগের মধ্যে যে অ্যাটমগুলো রয়েছে, পরমাণুগুলো রয়েছে, সেই পরমাণুগুলো কোথাও এক বন্ধন, কোথাও দ্বিবন্ধন, কোথাও ত্রিবন্ধন দ্বারা যুক্ত। সেই বন্ধনগুলো ড্যাশ চিহ্ন মাধ্যমে দেখিয়ে যে সংকেতটা প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে ড্যাশ সংকেত। এই পদ্ধতিটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সংক্ষিপ্ত গঠন সংকেত। এখানে আমরা কোনো ড্যাশ চিহ্ন ব্যবহার করব না, জাস্ট কার্বন চেনটা আমরা পরপর লিখে যাচ্ছি এবং সেই চেনের সঙ্গে যুক্ত অন্যান্য যে গ্রুপ বা পরমাণুগুলোকে আমরা সঠিকভাবে লিখে যে সংকেতটা প্রকাশ করছি সেটাকে আমরা সংক্ষিপ্ত গঠন সংকেত বলছি। এখানে দেখো, এইরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে অংশটি রয়েছে সেটা নিশ্চয়ই কোথায় যুক্ত রয়েছে, তার আগের কার্বনের সাথে যুক্ত রয়েছে। এবার বর্তমান সময়ে এই গঠন সংকেতটাও কিন্তু খুব পপুলার, যেটা হচ্ছে বন্ধন রেখা সংকেত। এখানে দেখো, আমরা কার্বন আর হাইড্রোজেন, মানে কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন এবং কার্বনটাকে আমরা কিন্তু দেখাচ্ছি না। আমরা তাহলে কি করে বুঝবো কোথায় কার্বন রয়েছে? দেখো, এই যে প্রান্ত, এখানে একটা কার্বন রয়েছে, এখানে একটা কার্বন রয়েছে, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে OH, এবং এই কার্বনের সঙ্গে কতগুলো হাইড্রোজেন রয়েছে তোমরা সেটা হিসাব করেই বের করতে পারবে। কার্বনের চার্জ যোজ্যতা, তার মানে এখানে কার্বন একটা বন্ড করেছে, তার মানে এখানে কার্বন এখনো 3টে বন্ড করতে পারে, তার মানে এখানে কার্বনের সাথে 3টে হাইড্রোজেন রয়েছে। একই রকম ভাবে হিসাব করে দেখতে পারো, এখানে কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন রয়েছে, এখানে কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নেই, কারণ দেখো এখানে কার্বন 4টা বন্ড করে নিয়েছে, 1 2 3 4, দ্বিবন্ধনের 2টো বন্ড। দেখো, এখানে কার্বন 2টো বন্ড করেছে, তাই এখানে কার্বনের সাথে 2টো হাইড্রোজেন রয়েছে। দেখো, এইভাবেও আমাদের গঠন সংকেত লেখা থাকতে পারে। এবার আমরা আইইউপিএসি নামকরণের যে 3টি স্টেপ রয়েছে সেই স্টেপগুলো এক এক করে দেখে নেব। স্টেপ 1-এ কি রয়েছে? প্রথমে আমাদের দীর্ঘতম, অবিচ্ছিন্ন, বেশি প্রতিস্থাপকযুক্ত, কার্যকরী গ্রুপযুক্ত কার্বন শৃঙ্খলটি খুঁজে বের করতে হবে। আর এই কার্বন শৃঙ্খলটিকে আমরা কি বলবো? মুখ্য শৃঙ্খল বা প্রিন্সিপাল চেন। একটা উদাহরণ দিয়ে আমরা বুঝে নেব বিষয়টা। দেখো, এই যে জৈব যৌগটি রয়েছে, আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন কার্বন চেন রয়েছে। তার মধ্যে যে মুখ্য চেনটি, সেটা আমাদের নির্ণয় করতে গিয়ে যেটা মাথায় রাখতে হবে, সেটা বেশি সংখ্যক কার্বন যুক্ত হতে হবে, সেটা বেশি প্রতিস্থাপক যুক্ত হতে হবে, বা যদি কার্যকরী গ্রুপ যুক্ত থাকে সেটা কার্যকরী গ্রুপ যুক্ত হতে হবে। তাহলে লক্ষ্য করো, আমরা ভাবতে পারি যে এটা একটা কার্বন চেন, এই কার্বন 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 কার্বন, কিন্তু সেটা মাত্র 4টা কার্বনের চেন। আবার ধরতে পারি এই কার্বন এই কার্বন এই কার্বন এই কার্বন এই কার্বন, কিন্তু সেটা মাত্র 5টা কার্বনের চেন। কিন্তু আমরা যদি দেখি যে এই কার্বন চেনটা 1 2 3 4 5 6, এটা 6টা কার্বনের চেন। পাশাপাশি লক্ষ্য করো, এই 6টা কার্বনের চেনের সঙ্গে বেশি প্রতিস্থাপকগুলো যুক্ত রয়েছে। প্রতিস্থাপক কথাটার মানে যে দেখো, এইখানে যদি এই CH3 এটা না থাকতো, তাহলে এখানে আরো একটা হাইড্রোজেন থাকতো, CH2 হতো। তাহলে সেই হাইড্রোজেনের জায়গায় যে আলাদা একটা গ্রুপ এলো বা আলাদা কোনো একটা পরমাণু এলো, তাহলে সেই গ্রুপ বা পরমাণুকে আমরা কি বলবো? প্রতিস্থাপক। তাহলে দেখো, এখানে একটা প্রতিস্থাপক রয়েছে, এখানে একটা প্রতিস্থাপক, এখানে একটা প্রতিস্থাপক, তাহলে এই যে চেনের সঙ্গে 3টি প্রতিস্থাপক রয়েছে, তাই এটাকে অবশ্যই আমাদের ধরতে হবে মুখ্য শৃঙ্খল। একই রকম ভাবে দেখো, মুখ্য শৃঙ্খলটাকে অবশ্যই আমাদের কার্যকরী গ্রুপ যুক্ত হতে হবে। তোমরা অলরেডি কিছু কার্যকরী গ্রুপ ক্লাস 10-এ জেনে এসেছো, যেমন COOH, এটা তোমাদের চেনা কার্যকরী গ্রুপ, OH এটা চেনা কার্যকরী গ্রুপ। তাহলে তোমরা এমনভাবে চেনটা সিলেক্ট করবে যেটা কিন্তু এই কার্যকরী গ্রুপ যুক্ত যেন হয়। অর্থাৎ আমি যদি এই চেনটা ধরতাম, এই কার্বন 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 কার্বন, তাহলে কি হতো বলো তো? তাহলে আমাদের হয়তো কার্যকরী গ্রুপটা, এই OH কার্যকরী গ্রুপটা সেই চেনের মধ্যে এসে যাচ্ছে, কিন্তু COOH কার্যকরী গ্রুপটা সেই চেনের মধ্যে আসতো না। তাই আমাদেরকে এই চেনটাই, এই কার্বনটাকে, যেহেতু এই কার্যকরী গ্রুপের মধ্যে কার্বন রয়েছে,
তাহলে তাকেও কিন্তু আমাদের মুখ্য শৃঙ্খলের মধ্যে আনতে হবে। তাহলে সেই মতো দেখো, এই কার্বন, এই কার্বন, এই কার্বন, এই কার্বন, এইটা দিয়ে যে চেনটা হয়েছে সেটাকে আমরা বলছি মুখ্য শৃঙ্খল। মুখ্য শৃঙ্খল নির্বাচনের বেলায় আরো একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সেটা কি না, যেসব কার্যকরী গ্রুপে কার্বন আছে, আমরা দেখবো যে কার্যকরী গ্রুপের যখন আমরা টেবিল করব সেখানে দেখবো যে কার্বন, যেমন আমরা COOH একটা কার্যকরী গ্রুপ, সেখানে কার্বন রয়েছে, সেই কার্যকরী গ্রুপের মধ্যেই কার্বন রয়েছে। সেরকম আমরা অ্যালডিহাইড কার্যকরী গ্রুপ পাবো, CHO, সেখানেও কার্বন রয়েছে। এরকম আমরা অনেক কার্যকরী গ্রুপ পাবো যেখানে কার্যকরী গ্রুপের মধ্যেই কার্বন রয়েছে। তাহলে সেক্ষেত্রে সেই কার্বনকেও মুখ্য শৃঙ্খলে ধরতে হবে, এটা তো আমরা আগে বলে এলাম। কিন্তু অনেক সময় কি হয়, এই রকম কার্বনযুক্ত কার্যকরী গ্রুপ যদি 3টে থাকে, বা এমনভাবে থাকলো যে সেই কার্যকরী গ্রুপের কার্বনকে মুখ্য শৃঙ্খলের মধ্যে আনা সম্ভব হচ্ছে না। যেমন দেখো এখানে একটা সিচুয়েশন হয়েছে, দেখো COOH গ্রুপ রয়েছে, একটা কার্যকরী গ্রুপ, COOH গ্রুপ এখানে রয়েছে, এখানেও COOH গ্রুপ রয়েছে। এখন যদি আমরা এই কার্যকরী গ্রুপের কার্বনকে মুখ্য শৃঙ্খলের মধ্যে আনতে চাই, তাহলে আমাদের কাছে রাস্তা আছে এইটা, 1, 2, 3, 4, 5, 6, এই 6টা কার্বনের চেন। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে যাচ্ছে, এই দুটো কার্যকরী গ্রুপের কার্বনকে চেনের মধ্যে তো আনতে পারলাম, কিন্তু আমি এই কার্যকরী গ্রুপের কার্বনকে চেনের মধ্যে আনতে পারলাম না। আমি তো আর করতে পারবো না যে এখানে 6 তারপর 7, এখানে মুখ্য শৃঙ্খলের মধ্যে এই কার্বনটা আসছে না। তাই এই সমস্ত সিচুয়েশনে আমি করব কি না, কোনো কার্বনকেই আমি চেনের মধ্যে আনবো না, মুখ্য শৃঙ্খলের মধ্যে আনবো না। সেক্ষেত্রে আমরা কি করব না, এই যে কার্বন বাদ দিয়ে দেখো এই যে চেনটাকে, এই যে 1, 2, 3, 4, এই যে কার্বন চেনটাকেই আমরা মুখ্য শৃঙ্খল ধরবো। সেটাই আমি এখানে বলেছি, তোমরা দেখে নিও। এবারে চলো স্টেপ 2তে। স্টেপ 2তে কি না, মুখ্য শৃঙ্খলটিকে সঠিকভাবে নাম্বারিং করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, যেখানে আমরা যে মুখ্য শৃঙ্খলটি নির্বাচন করেছি সেই মুখ্য শৃঙ্খলটিকে 1, 2, 3, 4 এরকম নম্বর দিতে হবে। তো সেই নম্বর দেওয়ার সময় কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যেমন ধরো জৈব যৌগের মধ্যে প্রতিস্থাপক থাকলে এমন প্রান্ত থেকে নাম্বারিং করতে হবে যাতে প্রতিস্থাপকের সাথে যুক্ত কার্বনটি কম নম্বর পায়। যেমন ধরো এখানে যে জৈব যৌগটি রয়েছে, এইটা কি, এই যে ক্লোরিন, এটা কিন্তু প্রতিস্থাপক, কারণ এখানে বলেছি প্রতিস্থাপক কি না, হাইড্রোজেনের বদলে এখানে ক্লোরিন রয়েছে, তাই এখানে এটা প্রতিস্থাপক। তাই এই প্রতিস্থাপক কোন কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, এই কার্বনের সাথে। তাহলে আমি যদি এই প্রান্ত থেকে নাম্বারিং করি তাহলে এই প্রতিস্থাপকের সঙ্গে যুক্ত কার্বনটা 2 নম্বর পাবে, কিন্তু এদিক থেকে যদি নাম্বার করতাম তাহলে 1, 2, 3 পেত। তাহলে সেটা কিন্তু করা যাবে না, যেন কম নম্বর পায়। তাহলে সেই জন্য আমি নম্বর অবশ্যই আমাকে এই প্রান্ত থেকে করতে হবে, এই প্রান্ত থেকে নাম্বার করলে সেটা ভুল হয়ে যাবে। একই রকম ভাবে আরো একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, ধরো যদি দুটো প্রতিস্থাপক থাকে, দুটো প্রতিস্থাপক কেমন ভাবে আছে না, দুটো প্রতিস্থাপক 2 প্রান্ত থেকে সম দূরত্বে অবস্থান করে, তবে সেই প্রান্ত থেকে নাম্বারিং করতে হবে যে ইংরেজি বর্ণক্রম অনুসারে আগে আসে। দেখো এই উদাহরণটার মধ্যে লক্ষ্য করো, আমি এই প্রান্ত থেকে এগোলে তাহলে আমি 2 নম্বর পজিশনে কি পাচ্ছি, ব্রোমিন পাচ্ছি। এদিক থেকেও এগোলে 2 নম্বর পজিশনে ক্লোরিন পাচ্ছি। অর্থাৎ একই দূরত্বে 2 প্রান্ত থেকে দুটো প্রতিস্থাপক রয়েছে। তাহলে আমাদের কনফিউশন হয়ে যাবে যে কোন দিক থেকে আমি নাম্বারিং করব। তাহলে সেক্ষেত্রে যেটা রুল, যে তোমাকে দেখতে হবে এদের যে নাম রয়েছে, আমি এদের নামের টেবিল করে দিয়েছি, পরে দেখতে পাবে সেখানে এর নাম ব্রোমো, এর নাম ক্লোরো। তাহলে বি আগে আলফাবেটিক্যালি, তাহলে আমাকে এই প্রান্ত থেকে নাম্বার করতে হবে। নাম্বারিং এর ক্ষেত্রে আরো কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যেমন ধরো কোনো জৈব যৌগের মধ্যে কার্যকরী গ্রুপ প্রতিস্থাপক দুটোই একসাথে আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে সবসময় কার্যকরী গ্রুপকে বেশি প্রাধান্য দিতে হবে। দেখো এখানে রয়েছে এটা একটা প্রতিস্থাপক, ওই যে একটা কার্যকরী গ্রুপ। আমরা যখন দুটো টেবিল পড়ে নেব তাহলে কে কার্যকরী গ্রুপ কে প্রতিস্থাপক গ্রুপ সেটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি কোন প্রান্ত থেকে নাম্বারিং করব না, আমি বলেছি কার্যকরী গ্রুপকে প্রাধান্য দিতে হবে। প্রাধান্য দেওয়ার অর্থই হলো তাকে সেটা যেন কম নম্বরে আসে। তাহলে সেই অনুযায়ী দেখো এদিক থেকে নাম্বারিং করতে হবে 1, 2, 3, 4। এবার ধরো একটা জৈব যৌগের মধ্যে একাধিক কার্যকরী গ্রুপ রয়েছে, একাধিক ভিন্ন কার্যকরী গ্রুপ রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাকে ধরো এই যে জৈব যৌগটার মধ্যে কার্যকরী গ্রুপ রয়েছে CHO, এই কার্যকরী গ্রুপটা রয়েছে COOH কার্যকরী গ্রুপ। তাহলে এই দুটো কার্যকরী গ্রুপকে কোনটা আগে প্রাধান্য দেব, কোনটাকে কম নম্বর দেব, তার জন্য আমাকে এই কার্যকরী গ্রুপের প্রায়োরিটি অর্ডার আছে,
আমি যখন টেবিল দেব তখন দেখতে পাবে এই কার্যকরী গ্রুপগুলোকে আমি প্রায়োরিটি অর্ডার অনুযায়ী সাজিয়েছি। তাহলে সেই প্রায়োরিটি অর্ডারের উপরে যে থাকবে তাকে আমাকে প্রাধান্য দিতে হবে। তাহলে তাকে প্রাধান্য দিয়ে তাহলে সেই কার্যকরী গ্রুপটা তখন হয়ে যাবে প্রধান কার্যকরী গ্রুপ, এবং যেটা প্রায়োরিটির নিচে থাকবে সেটা অপ্রধান কার্যকরী গ্রুপ। যেমন ধরো এখানে দেখো COOH এটা প্রধান কার্যকরী গ্রুপ, CHO এটা অপ্রধান কার্যকরী গ্রুপ। তাহলে প্রায়োরিটি অর্ডার অনুযায়ী এটা আগে আছে, তাই একে আমি 1 নম্বর দিয়েছি, 2, 3, 4। এবারে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ 3। এই স্টেপ 3টা কিন্তু নামকরণের খুব ইম্পর্টেন্ট বিষয়। এখানে অনেক বিষয় আমাদেরকে একসাথে মাথায় রাখতে হবে। এখানে কি বলা হচ্ছে না, নিচের ফরম্যাট অনুযায়ী আমাকে নামকরণ করতে হবে। ফরম্যাটটা কি? এই যে ফরম্যাটটা, অর্থাৎ জৈব যৌগের প্রথমে সবসময় প্রিফিক্স থাকবে। যেমন আমরা ইংরেজিতে কি জানি, একটা ওয়ার্ডের সামনে প্রিফিক্স থাকে, পরে কি থাকে, সাফিক্স থাকে। তাহলে সেই রকম জৈব যৌগের একটা অংশকে আমরা ওয়ার্ড রুট বলবো, যেটাকে আমরা মূল নাম বলি। সেই মূল নামের আগে থাকবে প্রিফিক্স, মূল নামের পরে থাকবে সাফিক্স। সাফিক্স আবার দু রকম সাফিক্স হয়, আগে থাকবে প্রাইমারি সাফিক্স, তারপরে থাকবে সেকেন্ডারি সাফিক্স। এবার আমরা এই ফরম্যাটের প্রত্যেকটা পার্ট নিয়ে ডিটেলসে আলোচনা করব। প্রথমে আসি প্রিফিক্স। প্রিফিক্সে কারা আসবে না, যারা প্রতিস্থাপক। প্রতিস্থাপকগুলো আমি টেবিল 1-এ দেখিয়েছি। দেখো এখানে প্রতিস্থাপকগুলোর সংকেত নাম একেবারে লিস্ট করা আছে, তোমরা জাস্ট সেগুলো মুখস্থ করবে। নামকরণগুলো ইংরেজিতে করার চেষ্টা করবে, ইংরেজিতে করলে তোমরা অনেক ক্ষেত্রে অনেক সুবিধা পাবে। তাই জাস্ট ইংরেজিতে নাম করা না করা এটা জাস্ট মানসিকতার পার্থক্য। তুমি জাস্ট যদি ইংরেজিতে এগুলো মুখস্থ করে নাও তাহলে নামটা ইংরেজিতে লেখা কোনো কঠিন বিষয় নয়। দেখো প্রথমে যেটা মিথাইল, ইথাইল, এগুলোকে আমরা এগুলো অ্যালকেন থেকে এই গ্রুপগুলো তৈরি হয়, তাই এই গ্রুপগুলোকে বলি অ্যালকাইল গ্রুপ, যেটা কমনভাবে আর দিয়ে প্রকাশ করা হয়। দেখো এখানে হ্যালোজেন গ্রুপগুলো হ্যালো গ্রুপ, তাই এগুলোকে আমরা কমনভাবে এক্স প্রকাশ করি, হ্যালো গ্রুপ। ক্লোরো, ব্রোমো, আয়োডো, নাইট্রো, মিথক্সি, মিথ অক্সি, ইথ অক্সি, নাইট্রোসো আর আইসোপ্রোপাইল। এই টেবিলটা তোমরা মুখস্থ করে নেবে। এছাড়া অপ্রধান কার্যকরী গ্রুপগুলো প্রিফিক্সে আসবে। আমি বলেছিলাম যদি একাধিক কার্যকরী গ্রুপ থাকে তার মধ্যে একটা প্রধান কার্যকরী গ্রুপ, একটা অপ্রধান কার্যকরী গ্রুপ। অপ্রধান কার্যকরী গ্রুপটাকে আমাদের প্রিফিক্সে লিখতে হবে, তার প্রিফিক্স নেম। দেখো এই কার্যকরী গ্রুপগুলো রয়েছে, তার প্রিফিক্স নাম রয়েছে। তো যদি এই কার্যকরী গ্রুপগুলো অপ্রধান কার্যকরী গ্রুপ হয়ে যায় তাহলে এই নামগুলো নামকরণের প্রিফিক্সে ব্যবহার করতে হবে। এবারে আছি যদি একাধিক প্রিফিক্স থাকে, অর্থাৎ এই প্রতিস্থাপক, অপ্রধান কার্যকরী গ্রুপ সব মিলিয়ে যদি এরা একের বেশি হয় তাহলে কোনটাকে আগে লিখবো কোনটাকে পরে লিখবো তার জন্য তোমাদের মাথায় রাখতে হবে ইংরেজি বর্ণক্রম অনুযায়ী তাদেরকে পরপর লিখতে হবে। যেমন ধরো এই উদাহরণের মধ্যে লক্ষ্য করো, তো এইটাকে আমরা নাম্বারিং করেছি, নাম্বারিংটা একটু আবার দেখে নাও। এখানে এটা কার্যকরী গ্রুপ, COOH গ্রুপ, অবশ্যই তাকে প্রেফার দিয়ে এখানে 1 দিতে হবে। 1, 2, 3, 4, 5। তাহলে দেখো এখানে কার্যকরী গ্রুপ ছাড়াও প্রতিস্থাপক রয়েছে, মিথাইল প্রতিস্থাপক গ্রুপ রয়েছে, ক্লোরো রয়েছে। তো এদের নাম লেখার সময় দেখো আমরা প্রথমে ইংরেজি অনুযায়ী নাম অনুযায়ী এর ক্লোরো, সি আগে, এর তারপরে এম। তাই আগে দেখো ক্লোরো প্রতিস্থাপকটাকে আমি উল্লেখ করেছি, তারপরে মিথাইল প্রতিস্থাপকটাকে উল্লেখ করেছি। এবার আছে যেটা মাথায় রাখতে হবে, প্রিফিক্সগুলোর অবস্থান নির্দেশক নম্বর কিন্তু আমাদেরকে লিখতে হবে, এবং একাধিক প্রিফিক্স থাকলে সেক্ষেত্রে নামের আগে ডাই, ট্রাই, টেট্রা, অর্থাৎ দুটো প্রিফিক্স থাকলে, দুটো একই প্রিফিক্স থাকলে তার নামের আগে ডাই, বা তিনটে একই প্রিফিক্স থাকলে তার নামের আগে ট্রাই, 4টা একই প্রিফিক্স থাকলে বা প্রতিস্থাপক থাকলে তার নামের আগে টেট্রা কথাটা জুড়ে দিতে হবে। যেমন দেখো এই একই উদাহরণে দেখো এখানে আমাদের কি আছে, ক্লোরিন দুটো আছে, তাই তার নামের আগে ডাই কথাটা আমি জুড়ে দিয়েছি। দেখো নামের পুরো নামের এই প্রথম লেটারটাই বড় হবে আর সব লেটারগুলো কিন্তু ছোট লিখতে হবে। আরো একটা বিষয় দেখো আমরা যে এখানে যেটা দেখলাম যে অবস্থান নির্দেশক নম্বরগুলো দিতে হবে। অবস্থান নির্দেশক নম্বরগুলো অর্থাৎ এই প্রতিস্থাপকটা বা এই যে মিথাইল বা এই দুটো ক্লোরো প্রতিস্থাপক কোন কার্বন গুলোতে যুক্ত, কত নম্বর কার্বনে যুক্ত, সেটার নম্বরটা তোমাকে তাদের অবস্থানটা নির্দেশ করতে হবে। তাহলে এখানে দেখো এই যে ক্লোরিনটা এই ডাইক্লোরো দুটো 4 পজিশনেই আছে, তাই আমি 4 কথাটা দুবার লিখেছি, দেখো 4,4 এরকম। তাহলে তারপরে হাইফেন, এই বিষয়গুলো তোমাকে বিষয়গুলো মাথায় রাখতে হবে। দেখো দুটো সংখ্যা সেটাকে আমি কমা চিহ্ন দিয়ে লিখবো, তারপরে কিন্তু আমাকে একটা হাইফেন দিতে হবে, তারপরে ডাইক্লোরো কথাটা লিখেছি। দেখো এই প্রতিস্থাপকটা মিথাইল প্রতিস্থাপকটা কত নম্বর কার্বনে রয়েছে, 3 নম্বর কার্বনে রয়েছে,
তাই 3 কথাটা লিখেছি। যেহেতু নাম্বারটা নামের মধ্যে এসেছে তাই আগে হাইফেন পরে হাইফেন। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে 3 মিথাইল, এবারে পেন্টানোইক অ্যাসিড। এবারে আসি অপ্রধান কার্যকরী গ্রুপ নিয়ে। আরো একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের মাথায় রাখতে হবে। দেখো, অপ্রধান কার্যকরী গ্রুপটাকে যদি প্রিফিক্সে লেখার সময় আমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু অপ্রধান কার্যকরী গ্রুপটাকে আমি যদি একটা প্রতিস্থাপক হিসেবে গণ্য করি, তাহলে সেই অপ্রধান কার্যকরী গ্রুপে যদি কার্বন থাকে তাহলে সেই কার্বনকে কিন্তু মুখ্য শৃঙ্খলে ধরা হবে না। তুমি মুখ্য শৃঙ্খলে না ধরে তার যে প্রিফিক্স নামগুলো দেখালাম সেই প্রিফিক্স নামগুলো লিখতে হবে। কিন্তু তুমি যদি মুখ্য শৃঙ্খলের মধ্যে ধরে নাও তাহলে কিন্তু তার নামটা হয়তো যেটা হবে তার অন্য নাম করেও আমি সেটার নামকরণ করতে পারি। এই বিষয়ে একটা উদাহরণ দিয়ে আমরা বিষয়টা বুঝে নেব। দেখো, এখানে দুটো কার্যকরী গ্রুপ রয়েছে, COOH কার্যকরী গ্রুপ আর CONH2 গ্রুপ, অর্থাৎ অ্যামাইড কার্যকরী গ্রুপ আর কার্বক্সিল কার্যকরী গ্রুপ। তো এই দুটো কার্যকরী গ্রুপের মধ্যে প্রায়োরিটি অর্ডারে এ আগে আছে, তাই একে 1 নাম্বার, 2, 3 দিয়েছি। দেখো, 3-এর পরে আমি এখানে 4 দিতে পারতাম, কিন্তু যেহেতু এটা অপ্রধান কার্যকরী গ্রুপ হয়ে গেছে, প্রায়োরিটি অর্ডারের নিচে আছে, তাই অপ্রধান কার্যকরী গ্রুপ, তাই একে আমি যদি একটা প্রিফিক্স হিসেবে দেখি তাহলে কিন্তু এই কার্বনে আমি আর নম্বর দেব না। আমি জাস্ট বলবো যে 3 নম্বর কার্বনের সঙ্গে এই প্রিফিক্সটা যুক্ত। এটা প্রিফিক্স হিসেবে নাম কি? কার্বনোইল। এর প্রিফিক্স নাম লিস্টে দেখবে যে কার্বনোইল আছে, তাহলে সেটা কত নম্বর কার্বনের সঙ্গে যুক্ত? 3। তাহলে 3 কার্বনোইল। এবারে এর মূল নাম তাহলে অনুযায়ী প্রোপানোইক অ্যাসিড। এর আমাদের সাফিক্স নাম কি হয়? উইক অ্যাসিড। কিন্তু এই একই উদাহরণকে যদি আমি একে কার্বন চেনের মধ্যে ধরি, মুখ্য শৃঙ্খলের মধ্যে ধরি, তাহলে কিন্তু নামটা আমাকে অন্য লিখতে হবে। জাস্ট দুটোই ঠিক, একেবারে কারেক্ট, শুধু তোমাকে বিষয়টা একটু টেকনিক্যালি বা একটু কনসেপ্ট দিয়ে বুঝে নিতে হবে। দেখো, 1, 2, 3, 4 আমি যদি তাহলে এখানে এই কার্বনটাকে মুখ্য চেনের মধ্যে এনেছি, তাহলে সেক্ষেত্রে যেই একে 4 নম্বর দিলাম তাহলে সেটা আর কিন্তু একে আমি এই COOH এই গ্রুপটাকে আমি আর প্রতিস্থাপক হিসেবে ধরলাম না। আমি এখন এই CO-কে প্রতিস্থাপক হিসেবে ধরছি আর NH2-কে প্রতিস্থাপক ধরছি। আলাদা আলাদাভাবে প্রতিস্থাপক দুজনকে ধরতে হবে। CO যদি প্রতিস্থাপক হয় তার নাম কি? অক্সো। কিটোর প্রতিস্থাপক গ্রুপ নাম আছে দেখবে অক্সো। আর অ্যামিনো, তার প্রতিস্থাপক, অ্যামিনের প্রতিস্থাপক নাম কি আছে? অ্যামিনো। তাহলে এই সেটা 4 নম্বর কার্বনের সাথে যে প্রতিস্থাপকটা আছে অক্সো, আর 4 নম্বরের সঙ্গে আছে অ্যামিনো। এবারে এ আগে, তাই আমি 4 অ্যামিনো কথাটা আগে লিখেছি, তারপরে 4 অক্সো। এবারে আমি এটার এখন আমি এই 4টা কার্বন ধরে বিউটানোইক অ্যাসিড। এবারে আসি ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট বলতে মুখ্য শৃঙ্খলে যতগুলো কার্বন রয়েছে সেই অনুযায়ী তার ওয়ার্ড রুটের তোমাকে লিস্ট মুখস্থ করতে হবে। টেবিল 2-তে রয়েছে। দেখো, মুখ্য শৃঙ্খলে যদি কার্বন সংখ্যা 1 হয় তাহলে মিথ, 2 ইথ, 3 প্রোপ, বিউট, ফেন। জাস্ট তোমরা এগুলো মুখস্থ করে নিও। এবারে আসি প্রাইমারি সাফিক্স। প্রাইমারি সাফিক্সের মধ্যে NE9। দেখো, ওয়ার্ড রুটের পরে তোমাকে কার্বনের যে বন্ধন, কার্বন চেনে যে কার্বন চেনের যে বন্ধন, সেটা এক বন্ধন হতে পারে, দ্বিবন্ধন হতে পারে, ত্রিবন্ধন হতে পারে। সেই অনুযায়ী তোমাকে এই NE9 এই বিষয়গুলো রুট ওয়ার্ডের পরে লিখতে হবে। যদি কার্বন শৃঙ্খলের সমস্ত কার্বন কার্বন বন্ধনগুলো এক বন্ধন হয় তাহলে অবশ্যই ওয়ার্ড রুটের পরে তোমাকে এন কথাটা লিখতে হবে। যদি মিনিমাম একটা ডবল বন্ড থাকে তাহলে তোমাকে ইন কথাটা লিখতে হবে। মিনিমাম যদি একটা ট্রিপল বন্ড থাকে তোমাকে আইন কথাটা লিখতে হবে। দেখো, এই উদাহরণে আমরা যে মুখ্য শৃঙ্খলটা পাচ্ছি সেখানে একটা 4 নম্বর কার্বন থেকে একটা ডবল বন্ড হয়েছে, তাই দেখো 4 দিয়ে আমি ইন কথাটা লিখেছি। মূল নাম হেক্স, 6টা কার্বন তাই মূল নাম হেক্স। তো হেক্সের পরে আমরা ডবল বন্ডের পজিশনটা উল্লেখ করে, পজিশনাল নাম্বারটা উল্লেখ করে দুদিকে হাইফেন দিয়ে তারপর দেখো ইন কথাটা লিখেছি। দেখো, এবার আসি, বলা হচ্ছে যে একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে তাহলে ইন বা আইনের আগে তোমাকে ডাই, ট্রাই, টেট্রা এই সব কথাগুলো লিখতে হবে এবং তার আগে অবশ্যই অবস্থান সূচক সংখ্যাগুলো তোমাকে উল্লেখ করে দিতে হবে। যেমন দেখো, এই উদাহরণটার মধ্যে আমরা এটা দেখো এখানে OH আছে, তাহলে এটা কার্যকরী গ্রুপ, তার কার্বনটাকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। তাই এটাকে 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর।
তাহলে এখানে কোনো প্রিফিক্স নেই, এটা কার্যকরী গ্রুপ, অর্থাৎ এটা সাফিক্সে আসবে। তাই সেই অনুযায়ী আমরা মূল নাম থেকে শুরু হচ্ছে পেন্ট, তারপর পেন্ট লিখেছি। দেখো এখানে এই কথাটা দিয়েছি কেন, পরে আসছি। এক, দেখো এক পজিশনে, এদিক থেকে তুমি ভাববে এক পজিশনে ডবল বন্ড একটা শুরু হয়েছে, তারপর 3 পজিশনে শুরু হয়েছে, তাহলে 1 3, তাহলে তাদের অবস্থান সূচক সংখ্যাটা আমি উল্লেখ করে দিলাম। তারপরে যেহেতু দুটো ডবল বন্ড রয়েছে, তাহলে দেখো ডাই ইন কথাটা আমি লিখেছি। এই বিষয়টা একবারে খুব মাথায় রাখো যে যদি কার্বন মুখ্য শৃঙ্খলে দুটো বা দুইয়ের বেশি ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, ডবল বন্ড ট্রিপল বন্ড মিলিয়ে দুটো বা দুইয়ের বেশি নয়, আলাদা আলাদা ভাবে দুইয়ের বেশি যদি তারা থাকে, দুই বা দুইয়ের বেশি থাকে, তাহলে মূল নামের শেষে এ কথাটা যুক্ত করবে। যেমন আমি তোমাকে দেখালাম যে এই দেখো, যেহেতু এখানে ডবল বন্ড দুটো আছে, দুটো বা দুইয়ের বেশি থাকলে আমি কি বলেছি, মূল নামের শেষে, দেখো মূল নাম কি পেন, তাই পেন্টের শেষে কথাটা যুক্ত করে আমি লিখেছি পেন্টা, তারপরে আমি 1,3 ডাইইন কথা লিখেছি। দেখো এবার আসি, এটাও খুব ইম্পর্টেন্ট নিয়ম মাথায় রাখতে হবে যে সেকেন্ডারি সাফিক্স, তো প্রাইমারি সাফিক্সের পরে যদি সেকেন্ডারি সাফিক্স আসে এবং সেই সেকেন্ডারি সাফিক্সটার যদি ভায়োল দিয়ে শুরু হয়, তাহলে অবশ্যই আমাকে এন, এই এন ইন আইন যাই লিখি, এই তিনটে শব্দের শেষে যে লেটারটা রয়েছে, লেটারটা কিন্তু আর লেখা যাবে না। এই উদাহরণে লক্ষ্য করো, এই যে কার্যকরী গ্রুপটা রয়েছে, এই কার্যকরী গ্রুপটার কিন্তু সেকেন্ডারি সাফিক্স এর নাম অল, অর্থাৎ এটা একটা ভায়েল দিয়ে স্টার্ট হচ্ছে। তাই আমি এই যখন ইন লিখেছি, ইন লেখার পরে দেখো শব্দটা আমি লেটারটা আর লিখিনি, সেটা লেখা আর যাবে না। এবার আসি সেকেন্ডারি সাফিক্স। সেকেন্ডারি সাফিক্সে কারা আসবে না, প্রধান কার্যকরী গ্রুপগুলো সেকেন্ডারি সাফিক্স হিসেবে বিবেচিত হবে, যেটা টেবিল 3-তে দেখিয়েছি। দেখো এই টেবিল 3-তে আমি এই কার্যকরী গ্রুপগুলোকে প্রায়োরিটি অর্ডার অনুযায়ী সাজিয়েছি, যেটা তোমাকে প্রায়োরিটি অর্ডার অনুযায়ী মুখস্থ করতে হবে। তাহলে তোমরা যদি একাধিক কার্যকরী গ্রুপ থাকে, তাহলে কোনটা প্রধান কোনটা অপ্রধান কার্যকরী গ্রুপ সেটা বের করতে পারবে, না হলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। তো এইখানে দেখো সাফিক্সের মধ্যে আমি দু ধরনের নাম উল্লেখ করব, ইনক্লুডেড সাফিক্স নাম, এক্সক্লুডেড সাফিক্স নাম, যেটা আমরা একটু পরেই বুঝে নেব বিষয়টা। তবে তোমাদের এই কার্যকরী গ্রুপের এই টেবিলটা তোমাদের কিন্তু খুব ভালোভাবে লিখে লিখে মুখস্থ করে নিতে হবে। তাহলে আমরা বুঝে নেব যে এই কখন ইনক্লুডেড নাম, কখন এক্সক্লুডেড সেকেন্ডারি সাফিক্সের নাম হবে, কোন নামটা কখন হবে সেটা আমরা উদাহরণ দিয়ে বুঝে নেব। দেখো এক্ষেত্রে এই উদাহরণের ক্ষেত্রে দেখো কার্যকরী গ্রুপ রয়েছে COOH গ্রুপ, এদিকেও রয়েছে COOH গ্রুপ। তো যাই থাকুক, যে এই দুটো কার্যকরী গ্রুপ রয়েছে, সেই দুটো কার্যকরী গ্রুপকে আমি সেগুলো কার্বন দিয়ে, সেই কার্যকরী গ্রুপের মধ্যে কার্বন রয়েছে, তাহলে সেই কার্বনটাকে আমি কি মুখ্য চেনের মধ্যে, মুখ্য শৃঙ্খলের মধ্যে আনতে পারি? হ্যাঁ, অবশ্যই আনতে পারি। তাহলে দেখো এইটাকে যদি আমরা চেন ধরি, তাহলে অবশ্যই সেটা 5টা কার্বনের চেন হবে। তাহলে সেটাকে তাহলে কার্যকরী গ্রুপটাকে আমরা তার যে কার্বনটাকে কি করতে পারছি, দেখো শব্দটার মানে বোঝো, ইনক্লুড করতে পারছি। তাই এক্ষেত্রে তার যে ইনক্লুডেড নাম রয়েছে, এক্ষুনি আমি যে টেবিল দিয়ে দিলাম, সেই ইনক্লুডেড, এই যে COOH এর ইনক্লুডেড নাম রয়েছে ওইক অ্যাসিড, তাই আমি এক্ষেত্রে ইনক্লুডেড নামটা ব্যবহার করেছি। দেখো আমি যদি নাম্বারিং এর বিষয়টা লক্ষ্য করি, এদিক থেকেও আমি 1 করতে পারি, এদিক থেকেও 1 করতে পারি, কিন্তু এখানে দেখো এই দিকে এখানে রয়েছে 2 পজিশনে ক্লোরো, আর এখানে দেখো এদিকেও যদি করি এটাও 2 হতো, কিন্তু সেই পজিশনে মিথাইল, তাহলে আলফাবেটিক্যালি C আগে, তাহলে এই জন্য আমি এদিক থেকে নাম্বারিং করেছি। তাহলে সেই অনুযায়ী দেখো, তাহলে আমি আগে লিখেছি 2 ক্লোরো, 4 মিথাইল, তারপর লিখেছি দেখো পেন্টেন। দেখো এখানে একটু লক্ষ্য করো, আমি কথাটা দিয়েছি, আমি এক্ষুনি বলেছিলাম যে যদি ওইক অ্যাসিড হয় ও তো ভায়োল দিয়ে স্টার্ট, কিন্তু দেখো এখানে COOH গ্রুপটা দুটো আছে, তাই তার আগে ডাই শব্দটা জুড়ে গেছে, তার ডাই শব্দটা জুড়ে যাওয়ার জন্য, তাহলে আর স্টার্টিং যেহেতু ভায়োল দিয়ে হচ্ছে না, তাহলে আমি কিন্তু লিখবো। তাহলে সেই অনুযায়ী দেখো পেন্টেন 1 আর 5 পজিশনে কি রয়েছে, কার্যকরী গ্রুপটা রয়েছে। দেখো এবার আসি এক্সক্লুডেড নাম কখন হয়। দেখো এই উদাহরণের ক্ষেত্রে এই যে CHO, এই যে কার্যকরী গ্রুপটা 3খানা রয়েছে, 3খানা থাকার জন্য হয়েছে কি না, এদের এখানে যে কার্বন আছে, এখানে কার্বন রয়েছে, আমি যদি এইটাকে একটা মুখ্য শৃঙ্খল ধরি, তাহলে এর কার্বনটাকে সেই চেনের মধ্যে আনা যাচ্ছে না। তাই আমি কাউকেই মুখ্য শৃঙ্খলের মধ্যে না এনে আমি তাদের ছাড়া আমি যে বাকি যে কার্বন চেনটা সেটাকে মুখ্য শৃঙ্খল ধরবো। তাহলে সেই জন্য দেখো আমি এইটাকে মুখ্য শৃঙ্খল ধরে
যখন নামকরণ করছি, তাহলে যেহেতু এর কার্বনটা এক্সক্লুড হয়ে যাচ্ছে, মুখ্য শৃঙ্খলের মধ্যে ইনক্লুড হচ্ছে না, তাই এর ক্ষেত্রে আমরা এক্সক্লুডেড নামটা ব্যবহার করব। দেখো এদিক থেকে আমি নাম্বারিং করেছি, কারণ দেখো যেহেতু যেহেতু এটা মুখ্য শৃঙ্খল, তাহলে কোন দিক থেকে নাম্বারিং করতে গিয়ে আমরা দেখলাম যে, তো এখানে এদিক থেকে করলে এটা 2 পাচ্ছে, এদিক থেকে করলেও 2 পাচ্ছে, কিন্তু এদিকে করলে কি সুবিধা হচ্ছে না, এটা যে প্রতিস্থাপকটা আছে সেটা 1 নাম্বার হয়ে যাচ্ছে, তাহলে তোমাকে এদিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে সেই অনুযায়ী দেখো 2 ক্লোরো, এটা একটা প্রিফিক্স, প্রতিস্থাপক লিখেছি। তারপরে দেখো মূল নাম প্রোপেন। তারপরে দেখো আমি এর যে এই যে 3টে সাফিক্স কোথায় কোথায় রয়েছে, 1 নম্বর কার্বনের সঙ্গে 1, 2 নম্বর কার্বনের সঙ্গে 2, 3 নম্বর কার্বনের সঙ্গে, তাহলে 3 নম্বর কার্বনের সঙ্গে, তারপরে যেহেতু 3টে আছে তাই ট্রাই কথাটা আমাকে উল্লেখ করতে হবে। তারপরে এর যে এক্সক্লুডেড নাম আমরা টেবিলে দেখব, এর এক্সক্লুডেড নাম কি, কার্বালডিহাইড। এর ইনক্লুডেড নাম অ্যাল, কিন্তু এক্সক্লুডেড নাম কি, কার্বালডিহাইড, তাই লিখেছি ট্রাই কার্বালডিহাইড। এবার দেখো একই রকম ভাবে তোমাদের যদি একাধিক থাকে, আমি দেখালাম যে ডাই ট্রাই টেট্রাই কথাগুলো দিতে হবে এবং তাদের অবস্থান সূচক সংখ্যাগুলো। এবার আরো কিছু উদাহরণ দিয়ে আমরা বিষয়গুলো বুঝে নেব। দেখো এই জৈব যৌগের ক্ষেত্রে নাম্বারিং একটু প্রবলেম হতে পারে। দেখো এদিক থেকে আমি নাম্বারিং করেছি, দেখো এদিক থেকে 2 পজিশনে ইন আছে, এদিক থেকে যদি নাম্বার করতাম 1 2, তাহলে 2 পজিশনে আইন পেতাম। তো এদিক থেকে নাম্বারিং করলাম কেন, কারণ ই আলফাবেটিক্যালি আগে, তারপরে ওয়াই, তাই আমি এদিক থেকে নাম্বারিং করে, তাহলে মূল নাম 7 অনুযায়ী হেপ্ট, তারপরে 2 ইন 5 আইন। দেখো এখানে ই লিখলাম না, আগে তো ওয়াই আছে, ওয়াই তো ভায়াল নয়, তবু ই লিখলাম না এই কারণে, যেহেতু দুটো প্রাইমারি সাফিক্স এসেছে, তাহলে সেই জন্য কিন্তু একটা ই এর বদলে কিন্তু পরের আমি প্রাইমারি সাফিক্সটা লিখতে হবে আমাকে, তো এটা আমাকে একটু মাথায় রেখে লিখতে হবে। দেখো এই উদাহরণের মধ্যে তোমরা বলতে পারো যে স্যার এখানে তো ইন রয়েছে, এটা আইন, তো ইনকে তো আগে বললেন প্রাধান্য দিতে হবে, তাহলে এদিক থেকে তো নাম্বারিং করা উচিত ছিল। কিন্তু আমি ওই বিষয়টা কখন লাগবে, দেখো সেই প্রতিস্থাপকগুলোর মতো যে ইংরেজি লেটারের কম্পেয়ারটা আমি কখন করব, যদি তারা 2 প্রান্ত থেকে ইকুইভ্যালেন্ট পজিশনে থাকে, মানে সমদূরত্বে থাকে। তো এখানে তো সমদূরত্বের বিষয় নেই, এখানে যেই আগে আছে, আমি যদি একে 1 নাম্বার না দিই, একে যদি 1 2, তাহলে 2 নম্বর পজিশনে গিয়ে আমি একটা কার্যকরী গ্রুপ বা প্রতিস্থাপক পাচ্ছি। কিন্তু এখানে আমি প্রথমেই ট্রিপল বন্ড পেয়ে যাচ্ছি। দেখো ওই কম্প্যারিজনটা এইখানে যেটা আমি দেখালাম, সেটা কখন এটা প্রযোজ্য হয়েছে, ইন আইন অর্থাৎ বর্ণক্রমটা কখন আমি কম্পেয়ার করছি, যখন তারা সম দূরত্বে আছে 2 প্রান্ত থেকে। কিন্তু এখানে তো প্রথমেই আমি আইন পেয়ে যাচ্ছি, অর্থাৎ ট্রিপল বন্ড পেয়ে যাচ্ছি, অতএব তাকে আমাকে গুরুত্ব দিয়ে এখানে 1 2 করে নাম্বারিং করতে হবে। দেখো এখানে 4 পজিশনে মিথাইল, 4 মিথাইল হেক্স, তারপরে 4 পজিশনে রয়েছে ইন। দেখো আমাকে এই 4 সবসময় কোন নাম্বারটা দেবো, তো তোমাকে যে দিক থেকে নাম্বারিং করেছো সেদিক থেকে দেখে তোমাকে করতে হবে 4 ইন 1 আইন। দেখো এখনই যে বললাম যে প্রতিস্থাপকের ক্ষেত্রেও তোমাদের সেটা কনফিউশন হতে পারে। দেখো এই উদাহরণের মধ্যে ব্রোমো আছে আর ক্লোরো আছে, তা বি তো আগে, তাহলে আমি তো এদিক থেকে নাম্বারিং করলাম না, ওই নাম্বারিংটা এখানে দেখো সি ক্লোরো কথাটা, এখানে 1 2 নম্বর কার্বনে ব্রোমিন আছে, এখানে 1 নম্বর কার্বনের সাথেই ক্লোরিন আছে, তাহলে এখানে কোনো কনফিউশন নেই, যেহেতু ক্লোরিন আগেই তাকে পেয়ে যাচ্ছে 1 নম্বর, সে তার তখন আর এই বর্ণক্রমের এই কম্পেয়ারটা আসবে না, তোমাকে জাস্ট এটা আগে পেয়েছি তাই একে 1 2। হ্যাঁ এখানে একটা তোমাদের আরো একটা কনফিউশন অনেকের হয়, অনেকে কি করে এইখান থেকে 1 2 3 করা শুরু করে, বা এখান থেকে 1 2 3 4 5, একে সে কার্বন চেন ধরে নেয়। দেখো ক্লোরিন আছে বলে কনফিউশন একটু হতে পারে, কিন্তু এটা ক্লোরিনের, তো এটা ক্লোরো, এটা তো আর কার্বন নয়, এটা সিএল, এটা ক্লোরিনের চিহ্ন, তাই এটাকে আমাকে আর কার্বন চেনের মধ্যে আনবো কেন, তাই একে আমি প্রতিস্থাপক ধরে এখানে 1 2 3 4 তাহলে আমি লিখেছি। তা লেখার সময় কিন্তু বর্ণক্রম অনুযায়ী তোমাকে লিখতে হবে প্রতিস্থাপকগুলো। প্রথমে ব্রোমো লিখতে হবে, তাই 3 পজিশনে ব্রোমো, 1 পজিশনে ক্লোরো বিউটেন। দেখো এই উদাহরণটা ইথার যৌগের ক্ষেত্রে একটু তোমাদের মাথায় রাখতে হবে যে বিষয়টা। দেখো ইথার যৌগের কি হয় যে ও এর দুদিকে অ্যালকেনের চেন থাকে। দেখো এই যে ও এর দুদিকে অ্যালকেন আছে, এদিকে একটা অ্যালকেন আছে, এদিকে একটা কার্বন চেন আছে, তা দুদিকে কার্বন চেনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোনটাকে আমি মুখ্য শৃঙ্খল ধরবো, যেটা বেশি শৃঙ্খল এবং স্ট্রেট, যেটা লম্বা কার্বন শৃঙ্খলটা এবং যেটা স্ট্রেট চেন, সেটাকেই আমাকে বেশি মুখ্য শৃঙ্খল ধরতে হবে। দেখো এদিকেও 3টে কার্বনের চেন রয়েছে,
বা 3টে কার্বন রয়েছে, এদিকেও 3টে কার্বন রয়েছে, কিন্তু এটা যেহেতু স্ট্রেট চেন, বা যদি তখন আর যখন কম্পেয়ার আসবে না, যদি বেশি সংখ্যক হয়, তাহলে সে বেশি সংখ্যক কার্বন চেনটাকেই তোমাকে মুখ্য শৃঙ্খল ধরতে হবে। তাই সেটাকে ধরে আমি এটাকে 1 2 3 এখানে 1, এখান থেকে 1 শুরু করতে হবে, কারণ তখন আমি কি করবো, এটাকে যেই মুখ্য শৃঙ্খল ধরেছি, তাহলে এই বারটা হয়ে যাবে কি অ্যাজ এ প্রিফিক্স হিসেবে একে দেখবো, একে প্রতিস্থাপক দেখবো। তাহলে একে আমি প্রতিস্থাপক দেখবো বলে, তাহলে সে প্রতিস্থাপক এর প্রায়োরিটি তাকে দিয়ে আমাকে একে 1 দিতে হবে, 1 2 3। এবারে আমি কি করছি দেখো, 1 পজিশনে, তাহলে এটা প্রিফিক্স প্রতিস্থাপক। তো এই প্রিফিক্সটার নাম কি দেখো, আমি এটাকে তোমাকে অ্যালকাইল গ্রুপের নামটা কি ছিল, আইসোপ্রোপাইল। তাহলে দেখো আইসোপ্রোপাইল এর সঙ্গে অক্সিজেন, এটাকে আমরা অ্যালকক্সি, কমন ভাবে অ্যালকক্সি, অ্যালকটা কি আইসোপ্রোপাইল, তার মানে আইসোপ্রোপেন, অ্যালকটা কি আইসোপ্রোপেন, তার সঙ্গে অক্সি, তাহলে আইসোপ্রোপক্সি। এটা আমরা কমন ভাবে কি বলি, অ্যাল অ্যালকক্সি। অ্যালক কথাটার অর্থ যেটা অ্যালকেন পার্টটা, তারপরে অক্সিজেন, অ্যালকক্সি। তাহলে এখানে অ্যালকেন আইসোপ্রোপেন, তার সঙ্গে অক্সি, আইসোপ্রোপক্সি। তাহলে 1 আইসোপ্রোপক্সি প্রোপেন। এইভাবে তোমাকে ইথারগুলোর নামকরণ করতে হবে। দেখো এইবারে দেখো, অ্যামিন যে যৌগগুলো আছে সেইগুলোরও নামের ক্ষেত্রে তোমাদের কনফিউশন হতে পারে, বিশেষত সেকেন্ডারি অ্যামিন, টার্সিয়ারি অ্যামিন। দেখো সেকেন্ডারি টার্সিয়ারি অ্যামিন আমি ব্যাপারটা বুঝাচ্ছি। বিষয়টা দেখো, অ্যামিনের সংকেত আমরা কি জানি, NH2। তো NH2-র বদলে এই যে এইচ গুলো আছে, এইচ এগুলোর বদলে তো এই কোনো অ্যালকাইল গ্রুপ থাকতে পারে, আর গ্রুপ থাকতে পারে। যেমন এখানে হয়েছে দেখো, এই তো এন, তো এখানে যদি NH2 থাকতো তাহলে এরা থাকতো না, জাস্ট NH2 গ্রুপটা থাকতো। তো এখানে দেখো এই একটা দুটো এইচের বদলেই দুটো আলাদা আলাদা, বা দুটো একইও থাকতে পারতো, দুটো আলাদা আলাদা দেখো আর গ্রুপ রয়েছে, অ্যালকাইল গ্রুপ রয়েছে। একটা এইচের বদলে রয়েছে মিথাইল, একটা এইচের বদলে রয়েছে ইথাইল। কিন্তু তুমি তো বলতে পারে, স্যার আমি যদি এটাকে আর তো ধরতে পারি, মানে ওই অ্যালকাইল পার্ট ধরতে পারি, কিন্তু না, এটাকে আমি মুখ্য শৃঙ্খল ধরবো এই কারণে, এই এন এর সঙ্গে যে অ্যালকাইল গ্রুপগুলো যুক্ত আছে, যে কার্বন চেনগুলো যুক্ত আছে, তার মধ্যে এটাই লম্বা, এটাই বড়, তাই এটাকে আমি মুখ্য শৃঙ্খল ধরেছি। তাই এই পুরো পার্টটা হচ্ছে, এটা হচ্ছে অ্যামিন পার্ট হয়ে যাচ্ছে। কিন্তু অ্যামিন পার্টের মধ্যে এটা আবার কি কি অ্যামিন বলবো, টার্সিয়ারি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি কারণ এই নাইট্রোজেনের সঙ্গে 3টে কার্বন যুক্ত, দেখো এই নাইট্রোজেনের সঙ্গে এই কার্বন, এই কার্বন, এই কার্বন যুক্ত, তাই এটা 3 ডিগ্রি অ্যামিন। তাই আমি একে যখন নাম্বারিং করব, বা নাম্বারিং করার সময় আমাকে একে, যেহেতু কার্যকরী গ্রুপ ধরেছি, তাই একে আমাকে 1 নাম্বার দিতে হবে। যে কার্বনের সঙ্গে যুক্ত থাকে 1 নাম্বার, 2 3 4 দিয়ে আমি নাম্বারিংটা করেছি। এবারে আমাকে নামকরণের সময় কি করতে হবে, এই যে নাইট্রোজেনের সঙ্গে আর পার্টগুলো আছে, সেগুলো অ্যাজ এ প্রিফিক্স হিসেবে আমাকে লিখতে হবে। তো প্রিফিক্স হিসেবে তাহলে এটা কি, এর প্রিফিক্সের নাম মিথাইল, এই প্রিফিক্সের নাম ইথাইল। তো আর তাহলে এই যে মিথাইল ইথাইল লেখার সময় তাদের পজিশনাল নাম্বারটা তো আমি নাম্বার দিয়ে বলবো না, কারণ তারা কোনো কার্বনের সঙ্গে যুক্ত নয়, তারা এন এর সঙ্গে যুক্ত, তাই আমি এন কথাটা লিখবো। দেখো যেহেতু ইথাইল ই আগে, তারপরে মিথাইল এম, তারপরে মিথাইল, তাই দেখো এই ইথাইল বলো মিথাইল বলো, তারা এন এর সঙ্গে যুক্ত, তাই লিখেছি এন হাইফেন ইথাইল, তারপর এন, দুদিকে হাইফেন, মানে এনটাকে একটা নাম্বার হিসেবে ধরে নিচ্ছি, মানে এটার এর পজিশন কি এন। তো এন মিথাইল, তারপরে দেখো বিউটেন, বিউট অ্যান, তারপরে অ্যামিনের যেহেতু আছে তাই এটা লিখছি না। আর এই যে পুরো অ্যামিনটা, এটাকে এই অ্যামিন ধরে, এই অ্যামিনটা কোন পজিশনে আছে, 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে বিউটেন 1 অ্যামিন। এখানে আমি এস্টারের নামটা একটু বলে দিচ্ছি। তো সেখানে দেখো এস্টারের মধ্যে এই যে COO থাকে, COO কে মানে এস্টার গ্রুপ, এখানে আর এর বদলে যে কোনো অ্যালকাইল গ্রুপ, মিথাইল ইথাইল, দেখেন এখানে অ্যালকাইল গ্রুপটা কি আছে, C2H5, অর্থাৎ ইথাইল গ্রুপ। দেখো এই যে এস্টার গ্রুপের নামের অ্যালকিল ডট 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 ওয়েট, অর্থাৎ অ্যালকিল পার্টটা তোমাকে, মানে এই যে আর পার্টটার তোমাকে আগে নামকরণ করে নিতে হবে। আর পার্টটা কোথায় লিখবে, একেবারে প্রিফিক্সের আগে, যা প্রিফিক্স সাপোজ সেই প্রিফিক্সের আগেই তোমাকে আগে অ্যালকিলের, এটা মিথাইল থাকতে পারে, ইথাইল, তাহলে মিথাইল ইথাইল এই সব কথাগুলো তোমাকে আগে লিখে নিয়ে তারপরে যেমন তুমি নামকরণ করবে, করার পরে শেষে ওয়েট কথাটা দেবে। দেখো এই উদাহরণের মধ্যে আমি তাহলে এই যে এইটা হচ্ছে এস্টার গ্রুপ, এস্টার গ্রুপের এই যে C2H5 অ্যালকিল পার্টটাকে, এটাকে কি অ্যালকিল না ইথাইল, ইথাইল কথাটা আগে লিখে নিয়েছি। তারপরে দেখো যেমন নামকরণ করতে হয় করছি। এর মধ্যে দেখো এটা CO গ্রুপ একটা আছে, মানে এটা কার্যকরী গ্রুপ, অপ্রধান কার্যকরী গ্রুপ হয়ে যাচ্ছে।
তাই অপধান হিসেবে এর নাম অক্সো, তাই 3 অক্সো প্রিফিক্সে চলে আসছে। তারপরে 4টা কার্বন বিউট, তারপরে এন, তারপরে ইটা না লিখে আমি কি লিখবো, ওয়েট। দেখো এখানে একটা কথা বিষয় লক্ষ্য করো, আমি ওয়েটটা তো আর ওয়ান ওয়েট লিখলাম না, কারণ দেখো আমি যেহেতু এটা প্রধান কার্যকরী গ্রুপ, বাই ডিফল্ট এ তো এক পাবেই। হ্যাঁ, তাহলে আমাকে আর এক দেওয়ার দরকার কি?